পরের সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে যে ধরো দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট এখানে দেওয়া আছে x1 আর একটা পয়েন্ট এখান থেকে খানিকটা দূরে দেওয়া আছে, এখানে ধরো x2 y2 আর একটা পয়েন্ট দেওয়া আছে। এই দুইটা বিন্দুর সংযোগ রেখা, এই সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে হবে। তার মানে এখানে যদি আমরা এই দুইটা বিন্দুকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এর সমীকরণটা আমরা বের করব। তো এটার সূত্রের প্রমাণ আমরা পরের ভিডিওতে আমরা দিব। তো আজকে যেহেতু সূত্র ডিসকাশন করছি শুধু আমরা সূত্রগুলোই লিখছি। তো পয়েন্টটা হচ্ছে কি, একটা পয়েন্ট দেয়া আছে আর একটা পয়েন্ট দেয়া আছে, এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তার মানে কেন্দ্রটা কিন্তু এই রেখার উপরে হবে, এটা কিন্তু সত্য কথা। তো এই সূত্রটা আমরা কি লিখব, এখানে তোমরা লিখে নিবে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ সূত্রটা হবে x x1 x x2 প্লাস y y1 y y2 এটা সমান 0। জাস্ট এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি পয়েন্টগুলো আলাদা হতো, ধরো এখানে কোনো পয়েন্ট দেওয়া আছে, ধরো কথার কথা 5 6, আর এখানে দেওয়া আছে ধরো -2 4, এই পয়েন্ট দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হতো? আমরা এই পয়েন্টটাকে ধরে নিতাম, এটাকে ধরে নিতাম x1, এটাকে ধরে নিতাম x2, এটা y1, এটাকে ধরে নিতাম x2, এটাকে ধরে নিতাম y2। ওকে, সেই অনুযায়ী যদি মানগুলো এখানে বসানো যায় তাহলে কিন্তু হবে x x1 মানে 5, দেন x x2 মানে হচ্ছে -2, তার মানে এখানে হয়ে যাবে +2 প্লাস y y1 হচ্ছে 6, দেন y y2 হচ্ছে 4 ইকুয়াল টু 0। তো এইটা যদি আমরা এখন ক্যালকুলেট করি, নর্মালি গুণ করে যদি ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু হবে বৃত্তের সমীকরণ। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। প্রথমে আমরা বুঝি যে সাধারণ জ্যা জিনিসটা কি। সাধারণ জ্যা হচ্ছে দুইটা বৃত্ত যদি পরস্পর ছেদ করে তাহলে এই ছেদ বিন্দু দুইটা যদি যোগ করলে যে রেখা পাওয়া যাবে এই রেখাটাকে বলা হবে সাধারণ জ্যা। তাহলে এখানে সাধারণ জ্যা হচ্ছে কিন্তু এই জিনিসটা, ঠিক আছে, এই রেখাটা, এইটা হলো সাধারণ জ্যা। তো সাধারণ জ্যায়ের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। ধরো এটা প্রথম বৃত্ত, এটা দ্বিতীয় বৃত্ত, সমীকরণ দেয়া আছে আর কি, দুইটি বিন্দু দুইটি বৃত্তের। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ সরাসরি লিখি, সাধারণ জ্যায়ের সমীকরণ খুব সিম্পল সূত্রটা, সেটা হলো কি, প্রথম বৃত্ত বিয়োগ দ্বিতীয় বৃত্ত সমান 0। অর্থাৎ প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বিয়োগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা হবে এই সাধারণ জ্যায়ের সমীকরণ। আর এটা একটা সরল রেখা অবশ্যই হবে। আবার যদি মনে করো দ্বিতীয় বৃত্ত থেকে প্রথম বৃত্ত বিয়োগ করবে তাও একই রেজাল্টই আসবে, যে এখানে ধরো একটা বৃত্ত আছে আবার এখানে একটা রেখা আছে, এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে এইটা কিন্তু একটা লাইন মানে রেখা, আর এইটা কিন্তু একটা বৃত্ত, তার মানে একটা বৃত্ত ও একটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এমন বৃত্তের সমীকরণ এটা হতে পারে। 9 নম্বর, একটি বৃত্ত ও একটি রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ। তার মানে এটা কেমন হবে? ধরো এখানে ছেদ বিন্দু আছে, এখানে ছেদ বিন্দু আছে, তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম হয়ে যাবে। তাহলে এই ডট ডট দিয়ে যে বৃত্তটা আমরা অঙ্কন করলাম এই বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এটার সূত্র খুবই সিম্পল, এস প্লাস একটা আননোন কনস্ট্যান্ট কে এল ইকুয়াল টু 0। এস হচ্ছে বৃত্তের সমীকরণ, কে যে কোনো ধ্রুবক, এবং এল হচ্ছে এখানে যে রেখাটা দেয়া থাকবে সেই রেখার সমীকরণ। তো এইটা আমরা সলভ করব কিভাবে? এখান থেকে বুঝতেই পারছি যে কোনো মূল্যই হোক অঙ্কে যে কন্ডিশন দেয়া থাকুক না কেন সেই কন্ডিশন ব্যবহার করে কে এর মান বের করতে হবে। দেন কে এর মান যদি এখানে বসাই তাহলে কিন্তু তার উত্তর চলে আসবে। যখন আমরা অঙ্ক করব তখন কন্ডিশন দেখে আমাদের কে এর মান বের করতে হবে। এরপরে হচ্ছে দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যাবে এমন বৃত্তের সমীকরণ, যেটা আমরা আগে বলেছিলাম এই জায়গাটাতে। দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণও কিন্তু বের করা যাবে, এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা পাচ্ছি।
এই ডট ডট যেটা দেওয়া আছে এই বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে হবে? 10 দুইটি বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ। একই রকম এটাও, সেটা হবে কি S1 প্লাস কে একটা যে কোনো ধ্রুবক S2 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে এই দুইটা সূত্র কিন্তু প্রায় সিমিলার হচ্ছে। একটাতে দেখো দুইটা বৃত্ত দেওয়া আছে এখানে, আর এখানে দেওয়া আছে একটা বৃত্ত আর একটা লাইন, বাট জিনিসটা কিন্তু একই রকমই হচ্ছে। দুইটি বৃত্ত যখন দেওয়া থাকবে তখন S1 প্লাস কে S2 ইকুয়াল টু 0। S1 হচ্ছে প্রথম বৃত্ত আর S2 হচ্ছে দ্বিতীয় বৃত্ত। তো আমরা এই দুইটা বৃত্ত থেকে কিন্তু সমাধান করে কে এর মান বের করতে পারবো, এবং কে এর মান এখানে বসালে কিন্তু রেজাল্টটা পাবে। তো এই কে এর মান বের করবে কিভাবে সেটা ডিপেন্ড করবে অঙ্কের যে শর্ত দেওয়া থাকবে তার উপরে। এরপর আমরা দেখব দুইটি বৃত্ত কিন্তু পরস্পর বহিস্থভাবে ছেদ করতে পারে। সেটা কেমন? ধরো এখানে একটা বৃত্ত, এখানে আরেকটা বৃত্ত, দুইটা বৃত্ত কিন্তু পরস্পর বহিস্থভাবে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এই দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে কখন ছেদ করবে, কিভাবে ছেদ করবে, শর্ত কি থাকবে সেটা একটু দেখব। ধরো প্রথম বৃত্তের কেন্দ্র C1 আর এটার ব্যাসার্ধ হচ্ছে R1। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি C2 আর এটার ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ R2। তো এই দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে ছেদ করবে কখন? খুব সিম্পল যদি আমরা চিন্তা করি এখানে সিম্পলি, তাহলে কিন্তু রেজাল্টটা এখান থেকেই আসে। দেখো এটা C1 আর এটা C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর এখানে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ দুটির যোগফল যদি সমান হয় তাহলে কিন্তু হয়ে যায়। তার মানে দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের যদি সমান হয় তাহলে এই বৃত্ত দুটি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে। তো সত্যটা আমরা লিখি, দুইটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করবে যখন কি হবে তাহলে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুটির যোগফলের সমান হবে। আমরা চাইলে এটা বাংলা দিয়েও মনে রাখতে পারি, আবার এভাবে ফরম্যাটেও মনে রাখতে পারি। ঠিক একই রকমভাবে অন্তস্থভাবে যদি স্পর্শ করে সেক্ষেত্রে কেমন হবে? হতে পারে এটা, ধরো এটা একটা বৃত্ত, এইখানে একটা বৃত্ত আছে, অন্তস্থভাবে স্পর্শ করলো এই বিন্দুটাতে। এই দুইটা বৃত্ত মানে কখন অন্তস্থভাবে স্পর্শ করবে এটা আমরা কিভাবে বুঝবো? প্রমাণের অঙ্ক আছে কিছু আমাদের বইতে, কিছু থিওরিটিক্যাল কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমাদের জন্য দরকার সলভ করা। তো এই অঙ্কগুলো সলভ করতে গেলে এই ধরনের কন্ডিশনগুলো কাজে লাগে। তো এটা আমরা দেখো প্রথম বৃত্তের কেন্দ্র C1 আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2 দিলাম। এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই যে এতটুকু, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের যদি সমান হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে হচ্ছে ধরো এখান থেকে এই কেন্দ্র মানে কি, মানে এটা ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ, তার মানে পুরো এখান থেকে যদি এই অংশটুকু চিন্তা করি তাহলে কিন্তু তাও হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে R1 আর এখান থেকে এতটুকু হচ্ছে R2। তাহলে এই C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে? এই পুরোটুকু থেকে যদি এতটুকু বিয়োগ করি R1 মাইনাস R2 করি তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সমান যদি হয় তাহলে এটা অন্তস্থভাবে স্পর্শ করবে। তো এটাও একটু লিখে নিই যে দুইটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করবে যখন কি হবে তাহলে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধর বিয়োগফলে সমান হয়। তো এখানে যে ফিগারটা অঙ্কন করলাম এখান থেকে আমরা বুঝতে পারছি যে C1 কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা বড়, মানে বৃত্তটা বড়, কিন্তু অনেক ক্ষেত্রে কি হবে এটাও তো বড় হতে পারে, R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত তো বড় হতে পারে। তো এইরূপ ক্ষেত্রে আমরা যদি এখানে একটা মডুলাস সাইন দিই তাহলে কিন্তু এই ঝামেলাটা আর থাকে না, সমস্যাটা খুব দ্রুত এইভাবে সলভ হয়ে যায়। এখন যেটা আসবে সেটা হচ্ছে যে এই যে সূত্রগুলো আমরা ডিসকাশন করলাম এই সূত্রগুলো মূলত আমাদের
4A লেসনের জন্য কাজে লাগবে, কিন্তু 4B লেসনের জন্য আরও কিছু সূত্র আছে, এখন আমরা সেগুলো দেখব। 4B লেসনের জন্য যে সূত্রগুলো আমাদের লাগবে সেগুলো আমরা যদি ডিসকাশন করি, প্রথমে আসবে হচ্ছে, ধরো একটা বৃত্ত দেওয়া আছে এখানে, এই বৃত্তের উপরে একটা পয়েন্ট আছে x1 y1, এই স্পর্শকের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে, এই স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব, খুব সহজে যদি দেখো তাহলে পরের সূত্রটা হচ্ছে x1 y1, এই বিন্দুটা কিন্তু বৃত্তের উপরে, বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ মানে এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু সেটা হবে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। খুব সিম্পল কিন্তু ব্যাপার। তার মানে হতো কি, ধরো 5 - 6 বিন্দুতে ওই রকম একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ, মানে আমরা এরকম যদি বৃত্তই দিয়ে দাও 16 স্পর্শকের সমীকরণ, তাহলে কি হতো, এক্স এক্স ওয়ান মানে 5 প্লাস ওয়াই ওয়াই ওয়ান মানে হচ্ছে -6 ইকুয়াল টু 16। তার মানে এখানে আসছে 5x - 6y - 16, এটা হতো স্পর্শকের সমীকরণ। ঠিক সিমিলার যদি বৃত্তের সমীকরণটা এইরকম না হয়, অন্যরকম যদি হয়, সেটা হতে পারে x1 y1 বিন্দুতে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা ছিল সেটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ এটা হতো x x1 y y1 প্লাস z ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0, এটা হতো উত্তর। আর এই জি এবং এফ কিন্তু এই সমীকরণ থেকে আমাদেরকে বের করে নিয়ে এখানে বসাতে হবে, তাহলে কিন্তু আমরা উত্তর পাবো। পরে আসছে স্পর্শকের দৈর্ঘ্য। ধরো এখানে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে, এই স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে, বিন্দুটা বাইরে থাকতে পারে ক্ষেত্রে, ধরো এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা স্পর্শক আছে, বিন্দুটা এখানে আছে x1 y1, এই বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তার মানে কি, এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। তো এইটা আমরা কিভাবে বের করব, এটা বের করা আরো বেশি সহজ। তো x1 y1 বিন্দু হতে বা বিন্দুতে বললে ভুল হচ্ছে, বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য কিছুই না, এটা খুব সিম্পল, রুট দিব, তারপর এখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা এখানে বসাবো, কাজ শেষ। তাহলে x1 স্কোয়ার y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে যা রেজাল্ট হবে তাই। তার মানে ডান পাশে যেটা থাকবে এটা বাম পাশে চলে আসবে, ওকে। আর এখানে যে পয়েন্ট থাকবে সেগুলো এখানে বসে যাবে। ঠিক সিমিলার অন্য বৃত্তের ক্ষেত্রে যদি আসতো, ধরো স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য এটা আসতো তাহলে x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2fy1 প্লাস সি। এই তো, এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই, মানে সরাসরি মানগুলো আমরা বসাই দিলেই আরও বেশি আমরা বুঝতে পারবো। যখন এই সূত্রগুলোর ম্যাথগুলো আমরা সলভ করবো, তখন আমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। একটা সরল রেখা y ইকুয়াল টু mx প্লাস সি, এই যে এই সরল রেখাটা মূল বিন্দুগামী নয় এমন সরল রেখা, একটা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কখন স্পর্শক হবে, এই বৃত্তের কখন স্পর্শক হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। মানে এটা কেমন হতে পারে, ধরো এটা হচ্ছে এরকম ফিগার, এখানে এরকম হতে পারে স্পর্শক, অথবা এখানে এরকম হতে পারে, এরকম হতে পারে, সেটা এরকম হতে পারে। তাহলে এটা স্পর্শক কখন হবে, জাস্ট একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে সি যখন প্লাস মাইনাস a √1 প্লাস
এম স্কোয়ার হয়। তার মানে এই মানটা যদি এখানে বসানো যায় তাহলে কিন্তু আমরা সরাসরি স্পর্শকের সমীকরণই পেয়ে যাব এখানে। সেটা হলো কি এম এক্স প্লাস মাইনাস এ রুট ওয়ান প্লাস এম স্কোয়ার। তো এখান থেকে দেখো দুইটা আমরা উত্তর পাচ্ছি, প্লাসের জন্য কিন্তু একটা পাচ্ছি আর মাইনাসের জন্য আরেকটা পাচ্ছি। তো এখানে আমরা একটু মনে রাখবো এটা যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সরলরেখাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এই বৃত্তের কখন স্পর্শক হবে বা স্পর্শক হওয়ার সত্য সেটা হলো সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওয়ান প্লাস এম স্কোয়ার। এতটুকু মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমরা যে সূত্রগুলো ডিসকাশন করলাম সেখানে একটা সূত্র আমি ইচ্ছা করে ডিসকাশন করলাম না, সেটা হলো অবিলম্বের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ যদি আমরা বের করতে পারি, ধরো এখান থেকে এই স্পর্শকের সমীকরণ যদি বের করতে পারি, তো এটা তো স্পর্শক, অবিলম্বটা হচ্ছে এর উপর লম্ব। তো সেইটা আমরা সরলরেখার সূত্র দিয়ে বের করতে পারবো, বৃত্তের আলাদা সূত্র দিয়ে আমরা বের করব না, কেননা একটা সূত্র মনে রাখা আমাদের জন্য কঠিন। সো আমরা কেন কষ্ট করতে যাব নতুন আরেকটা সূত্র মুখস্থ করার বা মনে রাখার। সো আমি এই জন্য এই সূত্রটা আমার কোনো ক্লাসে আমি স্টুডেন্টদের দেখাই না বা বলিও না তাদেরকে মুখস্থ করতে। সরলরেখার যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকে কিন্তু খুব সহজে এটা বের করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আছো তারা যেই ক্লাসটা দেখলে এই ক্লাসটা যদি তোমরা মনে মনে অ্যাবজর্ব করতে পারো তাহলে আশা করি এই বৃত্ত সংক্রান্ত যে প্রবলেমগুলো আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসব সেই ক্লাসগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা আমার ক্লাস পেতে চাও তারা এখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, না হলে কিন্তু ক্লাসটা পাবে না, নোটিফিকেশন পাবে না। তো সবাই ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি।